গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ অব্যাহত, অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি। হাসিনাকে ফেরাতে চূড়ান্ত কিছু হয়নি, তৌহিদ হোসেন। তিস্তা প্রকল্পে চীন ভারত উভয়ের সাথে কাজে আগ্রহী সরকার। হজ ফ্লাইট শুরু 29 এপ্রিল, 10,500 মুসল্লির ভ্রমণ নিয়ে অনিশ্চয়তায় উপদেষ্টা। আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। ফিলিস্তিনে নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে মঙ্গলবারও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিক্ষোভ সমাবেশে করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠন। অবিলম্বে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বরতা বন্ধের দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। আবির আহমেদের রিপোর্ট। ফিলিস্তিনের গাজা, রাফা সহ বিভিন্ন অঞ্চলের দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে ছাত্রদলের এই বিক্ষোভ সমাবেশ। ফিলিস্তিনের নিরীহ মানুষের হত্যা বন্ধের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, ফিলিস্তিনি জনগণের পাশে তার দলের অবস্থানের কথা। যতদিন পর্যন্ত ইসরায়েলি বর্বর আগ্রাসন বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমরা অবিরত বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাবো। আমরা আমাদের প্রতিবাদ এবং নিন্দা আমাদের জানাতে থাকতেই হবে। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব, তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করব। গতকালকে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা, তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের দিতে হতো না। ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। অবিলম্বে ফিলিস্তিনে হত্যা বন্ধের দাবি জানান তারা। আমরা আরো বিশ্বের নিশ্চুপতা দেখছি। আমরা দেখছি যে যারা সভ্য সমাজ হিসেবে নিজেদেরকে দাবি করে, সেই ইউরোপ কোনো কথা নেই। মানবাধিকারের প্রশ্নে সবাই সজাগ, অথচ আমরা ফিলিস্তিনির ব্যাপারে তাদের যে ভূমিকা, আমি ধিক্কার জানাই তাদেরকে। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিবাদে রাজধানী শাহবাগ, প্রেস ক্লাব, বাইতুল মোকাররম, পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্র শিবির। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচনা হয়েছে, তবে এ বিষয়ে কোনো কিছু চূড়ান্ত হয়নি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ তথ্য জানিয়ে বলেন, ভারত কোনো দলের সাথে নয়, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক চলমান রাখতে চায়। আরও বলেন, তিস্তা পানি ব্যবস্থাপনা প্রকল্পে চীন ভারত উভয়ের সাথে কাজ করতে আগ্রহী সরকার। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। প্রধান উপদেষ্টার চীন সফর, থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনে যোগদান এবং সাম্প্রতিক নানান ইস্যুতে ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টার বৈঠকে দুদেশের সম্পর্ক উন্নয়নে আপত্তিকর কথাবার্তা থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়েছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি বাংলাদেশ উত্থাপন করলেও এ নিয়ে চূড়ান্ত কিছু হয়নি বলে জানান তিনি। এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি, কাজে আমরা এটাকে এখানেই রাখি। আমরা তো তাদের কাছে চেয়েছি যে ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখীন করার। তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে সরকার চীন এবং ভারত দুদেশের সাথেই সহযোগিতামূলক কাজ করার জন্য উন্মুক্ত আছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে অগ্রগতি সময় সাপেক্ষ। অগ্রগতি সময় সাপেক্ষ ব্যাপার। ঝট করে আমরা কোনো কিছু প্রত্যাশা করছি না যে কালকেই কেউ এসে তিস্তা সমস্যা সব সমাধান করে দেবে। আমাদের একটা আমরেলা এমওইউ আছে। ওই নদীর পানি একটা অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি আমাদের জন্য, সবার জন্যই, আমাদের জন্য বিশেষ করে সিজনাল ফ্লো যেখানে খুব বেশি তফাৎ হয়। কাজেই এ ব্যাপারে আমরা ওপেন থাকা, যেটাকে বলে, আমরা ওপেন আছি। ভারতের সাথে সহযোগিতা সম্ভব, চীনের সাথেও সম্ভব, কোনোটাতেই কোনো বাধা নেই। অন্যদিকে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়েও কথা বলেন উপদেষ্টা। আন্তর্জাতিক সম্প্রদায় সহ যেটা ইনসিস্ট করছে সেটা হলো যে বর্ডারের ওই পাশে
কনজেনিয়াল পরিবেশ সৃষ্টি করা হোক, যাতে করে এই মানুষগুলো অধিকার এবং নিরাপত্তা, এই দুটো বিষয়, অধিকার এবং নিরাপত্তা সহ যেন তারা ফেরত দিতে পারে। গাজায় হামলা বিরোধী আন্দোলনের মাঝে যারা ভাঙচুর লুটপাট করেছে তারা দেশের ভালো চায় না অভিযোগ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনায় বিদেশি বিনিয়োগে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশের যারা ভালো দেখতে চায় না তারা এই কাজটা করেছে। কারণ শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে আরাকান আর্মি সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের সময় বিবদমান দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি দরকার। জানান, ঈদের আগে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কাজ করছে সরকার। বলেন, আগামী 2 বছর বিমস্টেক সভাপতির দায়িত্ব পালনকালে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় যোগসূত্র তৈরি ও মুক্ত বাণিজ্য চুক্তি করতে ভূমিকা রাখবে বাংলাদেশ। সাইডলাইনে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, মোদী জানিয়েছেন, ব্যক্তি বা দল নয়, বরং ভারত বাংলাদেশ সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের। এই যে 1,80,000 সবসময় বলেছি, আমরা সকল পক্ষের সঙ্গে যোগাযোগ করছি, সবার সঙ্গে আমাদের যোগাযোগ আছে, সবার সঙ্গে, কাউকে বাদ দিয়ে আমরা এই কাজ করছি। আরাকানে যাতে শান্তি এবং স্থিতি কিছুটাও দ্রুত ফিরে আসে, মায়ানমার সরকারের সঙ্গে আলাপ করেই আমি সেক্রেটারি জেনারেলের কাছে গিয়েছি এবং তাকে আমরা বলেছি যে রাখাইনের যে মানবিক সমস্যা, যে সংকট, সেইটা মোকাবেলার জন্য আন্তর্জাতিক সাহায্যের বিকল্প নাই। দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা জানিয়েছেন, বাংলাদেশে উল্লেখযোগ্য বিনিয়োগ করতে তারা প্রস্তুত। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে এই ঘোষণা দেয় ইয়ংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কি হাক সুং এর নেতৃত্বে কোরিয়ান বিনিয়োগকারীদের প্রতিনিধি দলটি। এলজির কর্মকর্তাদের পাশাপাশি টেক্সটাইল, ফ্যাশন, স্পিনিং, লজিস্টিক্স, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ এবং নবায়নযোগ্য শক্তি খাতে কোরিয়ার কয়েকটি বড় কোম্পানির প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিল। ব্যবসায়িক পরিবেশ তৈরিতে শ্রম, শিল্প, জ্বালানি এবং বিনিয়োগ নীতিতে সংস্কারের সরকারের পদক্ষেপের কথা জানান প্রধান উপদেষ্টা। পরে এক স্থানে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত এবং মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জির উপদেষ্টা পিটার হাস। এর আগে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজভেইকভ জানিয়েছেন, চলতি বছর বাংলাদেশকে $1 বিলিয়ন ঋণ দেবে এনডিবি। ব্রিক্স জোটের ঋণদাতা প্রতিষ্ঠানটির বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে এই ঋণ দেবে। বিশ্বের 54তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে বাংলাদেশ সরকার চুক্তি সই করেছে। বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এর আগে মঙ্গলবার দুপুরে বিডার নির্বাহী চেয়ারম্যান ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রুসি এন জ্যাকবসনের উপস্থিতিতে প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন নাসার সাথে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ গবেষণায় সহযোগিতার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা হলো। আগামী 20 থেকে 25 বছর পর যার সুফল পাওয়া যাবে। আলাদা সেশনে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বিনিয়োগে আকর্ষণের 4টি খাতে প্রয়োজনীয় সংস্কারের কথা উল্লেখ করা হয়। নাসার সাথে আমরা আজকে আর্টেমিস অ্যাকর্ড সাইন করেছি। তো এই ফিউচার আউটলুকটার উপর বেস করে আমরা একটা আর্টেমিস অ্যাকর্ড বলে একটা কম্বাইন্ড এফোর্ট চালু করা শুরু হয়েছিল। আমরা হচ্ছে 54তম দেশ হিসেবে আজকে জয়েন করলাম। যে ওয়ার্ল্ড ব্যাংকের এই রিপোর্টটাতে যখন কোনো একটা সম্ভাবনার কথা বলা হয়েছে, তখন বলা হয়েছে যে যদি এই ডিসিশনগুলো নেওয়া হয় বা এই ইন্টারভেনশনগুলো করা হয়, তাহলে এই ইন্ডাস্ট্রিতে এত হাজার নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে। বেসরকারি 10টি হজ এজেন্সি মক্কা মদিনার যাত্রীদের জন্য এখনও বাড়ি ভাড়া না করায় প্রায় 10,500 হজ যাত্রীর ভ্রমণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়ে বলেন, 29 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। এদিকে ওই দিনের মধ্যে পবিত্র ওমরা পালন করতে যাওয়া মুসল্লিদের সৌদি আরব ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নজরানা চৌধুরীর রিপোর্ট।
হজের বাকি আর মাত্র কিছুদিন। এবার বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন মোট ৮৭,১০০ জন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৫,২০০ আর বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৮১,৯০০ জন। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সে মোতাবেক এপ্রিলের ২৯ তারিখ থেকে হজ ফ্লাইট শুরু হবে বলেও জানান তিনি। এখন তাদের বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং আমরা আশা করছি অল্প কিছুদিনের মধ্যে ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আমাদের হজ যাত্রীরা আগামী ২৯ এপ্রিল হতে হজের উদ্দেশ্যে ফ্লাইট শিডিউল মোতাবেক সৌদি আরব গমন করবেন। সৌদি সরকারের নিয়মানুযায়ী এবার হজ এজেন্সিগুলোকে যাত্রীদের জন্য অনলাইনে বাড়ি ভাড়া করার বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু এখনও ৯টি এজেন্সি তাদের যাত্রীদের জন্য বাড়ি ভাড়া করেনি বলে জানান উপদেষ্টা, যে কারণে অনেক যাত্রীর হজযাত্রা শঙ্কার মধ্যে আছে বলেও জানান তিনি। এজেন্সিগুলো হলো ইসলামিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, রিলেশন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ইউরো বেঙ্গল ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড, গালফ ট্রাভেলস, ভেনিস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, বর্ষা ওভারসিজ, ক্যাপলান ওভারসিজ লিমিটেড এবং দারুল ইমান ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। সৌদি সরকারের ঘোষিত রোড ম্যাপ অনুসারে আগামী ১৮ এপ্রিলের মধ্যে সকল হজ যাত্রীর ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। এজেন্সি সমূহকে অব্যাহতভাবে অনলাইন প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া রিকোয়েস্ট সাবমিট করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। হজ যাত্রীদের প্রতি কতিপয় হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এখনও বেসরকারি মাধ্যমে ১০,৪৮৭ জন হজ যাত্রীকে নিয়ে আমরা শঙ্কার মধ্যে আছি। কোনো এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে একজন হজ যাত্রীও যদি হজ করতে না পারেন, সেই দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এবারের হজে সরকারি কোনো কর্মচারীকে বাংলাদেশ থেকে সৌদি আরবে দায়িত্ব পালনের জন্য নেওয়া হচ্ছে না বলেও জানান উপদেষ্টা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি আর ঝুলে থাকা উচিত নয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, সীমিত পরিসরে হলেও এটি চালু করা হবে। মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনে প্রবাসী ভোটারদের ভোটদানের বিষয়ে কর্মশালা উদ্বোধন করে প্রধান নির্বাচন কমিশনার একথা বলেন। তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি পাইলটিং করার ক্ষেত্রে মধ্যপ্রাচ্য এখন উপযুক্ত স্থান নয়, যদিও সেখানে অনেক বাংলাদেশি আছে। মালয়েশিয়া সহ বেশ কিছু দেশ রয়েছে, সেখানে পাইলটিংয়ের বিষয়টি ভাবা যেতে পারে বলে জানান সিইসি। তবে বৃহৎ পরিসরে বিষয়টি কার্যকরের ক্ষেত্রে কোনো একটি দেশে পুরোপুরিভাবে এটি প্রয়োগ করতে হবে বলে মনে করেন সিইসি। We want concrete suggestions, and after this session will be over today with all your wise inputs, we will request you to come up with an appropriate architecture. That means we are really attaching topmost priority to this particular workshop today as a solution giver to the issue which we are struggling with. জুলাই আগস্ট গণহত্যার বিচার বাংলাদেশেই হবে মন্তব্য করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে কারিগরি সহযোগিতা নেওয়া যেতে পারে। আমরা নীতিগতভাবে বাংলাদেশের যে চলমান গণহত্যা বলেন অথবা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির যে মামলাগুলো আছে, আমরা বাংলাদেশের এই ট্রাইব্যুনালেই এই বিচার করার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত রয়েছে। আমরা কোনো অবস্থাতেই এই বিষয়টি আইসিসিতে প্রেরণ করতে চাই না, এটা আমাদের সম্মিলিত সিদ্ধান্ত। আমরা চাই আইসিসি যদি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেয়, এইখানে বিচার হবে, তারা আমাদের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট দেবেন, সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। যেমনটি আমরা জাতিসংঘের কাছে সাহায্য চেয়েছিলাম। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চীন যদি 34% পাল্টা শুল্ক প্রত্যাহার না করে, তবে চীনা পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে অতিরিক্ত 50% শুল্কের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে ট্রাম্প অর্থনৈতিক স্বাধীনতা দিবসের অংশ হিসেবে চীনা আমদানির উপর 34% কর আরোপের সিদ্ধান্ত নেওয়ার পর রোববার পাল্টা শুল্ক বসায় বেইজিং।
ট্রাম্প সোমবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ওই শুল্ক বাতিলে চীনকে মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। বলেন, মার্কিন শুল্কের প্রতিক্রিয়ায় কোনো দেশ যদি শুল্ক বসায় অবিলম্বে উচ্চ হারের নতুন শুল্কের মুখোমুখি হতে হবে। অন্যদিকে বেইজিং বলেছে, চীনকে চাপে রেখে সমস্যা সমাধানের পথ খুঁজলে সেটি ভুল হবে। মঙ্গলবার কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনস সমুদ্র উপকূল থেকে 5টি ট্রলার সহ 11 জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগে উঠেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে। অন্যদিকে অবৈধভাবে সমুদ্র পথে মালয়েশিয়া যাবার সময় সেন্ট মার্টিনসের অদূরে বঙ্গোপসাগর থেকে মঙ্গলবার বিকেলে ট্রলার সহ নারী শিশু সহ 214 রোহিঙ্গাকে আটক করেছে নৌবাহিনী। তারা জানায়, মানব পাচারকারী ও দালাল চক্রকে ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে 15 কিলোমিটার দূরে সাগর থেকে মাছ শিকার করে ফেরার সময় অস্ত্রের মুখে ট্রলার সহ 11 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, নিখোঁজ জেলেদের তথ্য সংগ্রহ করা হচ্ছে, তাদের ফেরত আনার প্রক্রিয়া চলছে। প্রবাসের খবর। দক্ষ শ্রমিক প্রেরণের দিকে মনোযোগী হতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান সৌদি আরব প্রবাসীরা। রিয়াদের বাথাই আল বাথা রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজিজ শিকদার জানান, অন্যান্য শ্রমিকের পাশাপাশি দেশীয় রেস্টুরেন্টগুলোতে শেফ, দধি, মিষ্টি কারিগরের ব্যাপক চাহিদা রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সৌদি স্পন্সর আবদুল্লাহ মোহাম্মদ আসসাবাই। পরিচালক জামাল শিকদার, শামসুদ্দিন ও মিজানুর রহমান বলেন, সৌদিতে দেশীয় খাবারের ব্যাপক চাহিদা থাকায় দক্ষ শ্রমিক প্রেরণের মাধ্যমে রেমিটেন্স বাড়ানো সম্ভব। গণতন্ত্রকে শক্তিশালী করতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান সৌদি আরব বিএনপি নেতারা। জাসাস সৌদি আরব কেন্দ্রীয় কমিটি আয়োজিত সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে এই আহ্বান জানান তারা। জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও নোয়াখালীর সেনভাগ আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী আব্দুল মান্নান। সৌদি জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল হক চৌধুরীর সভাপতিত্বে ও জাসাসের সদস্য সচিব গোলাম মোস্তফা ও শেখ ইসমাইলের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি কেফায়েতুল্লাহ চৌধুরী কিসমত সিআইপি। দীর্ঘ 16 বছর নির্যাতিত নেতাকর্মীদের দলের মূল্যায়নের দাবি জানান সৌদি আরব বিএনপি নেতারা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদের সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আজিজুর রহমানকে দেওয়া সংবর্ধনায় এ দাবি জানান তারা। রিয়াদ সিলেট জেলা বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং কোম্পানীগঞ্জ উপজেলা অনলাইন বিএনপির সাধারণ সম্পাদক দুলাল আহমেদ ও জিয়া সাংস্কৃতিক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এনামুল হকের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সিলেট বিএনপি নেতা নূর মিয়া। বিশেষ অতিথি ছিলেন রিয়াদ সিলেট বিএনপির উপদেষ্টা ফুজাইল আহমেদ, সহসভাপতি অলিউল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সহ অন্যরা। বাংলাদেশি প্রতিষ্ঠান গড়তে সরকার সহযোগিতা করবে বলে জানান কাতারস্থ রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানান, রাজধানী দোহায় শতভাগ বাংলাদেশি মালিকানাধীন ফার্মিশ ট্রেডিং এর উদ্বোধনী অনুষ্ঠানে এই আশ্বাস দেন রাষ্ট্রদূত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক সংগঠন ফ্রেন্ডস ইউনিটির সমন্বয়ক এবং ফার্মিশ ট্রেডিং এর স্বত্বাধিকারী হুমায়ুন আহমেদ। সঞ্চালনায় ছিলেন ফ্রেন্ডস ইউনিটির আরেক সমন্বয়ক রাকিব মোহাম্মদ মিলকান। জেদ্দায় প্রবাসীদের নিয়ে অনুষ্ঠিত হয় গ্রিন বাংলা চ্যালেঞ্জ কাপ প্রীতি ফুটবল ম্যাচ। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, ঈদুল ফিতর উপলক্ষে ম্যাচটির উদ্যোগ নেন গ্রিন বাংলা ফুটবল ক্লাব জেদ্দার ম্যানেজার মোজাম্মেল হোসেন। খেলায় ফেনী ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয় গ্রিন বাংলা স্পোর্টস ক্লাব জেদ্দা। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রিন বাংলার অপারেশন ম্যানেজার ফখরুল ইসলাম। অতিথি ছিলেন জেদ্দা মহানগর বিএনপি সভাপতি রওশন জামিল শিপু, ফেনী একাদশের ম্যানেজার মোহাম্মদ শাহজাহান। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ অব্যাহত, অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি। হাসিনাকে ফেরাতে চূড়ান্ত কিছু হয়নি, তৌহিদ হোসেন। তিস্তা প্রকল্পে চীন ভারত উভয়ের সাথে কাজে আগ্রহী সরকার। হজ ফ্লাইট শুরু 29 এপ্রিল, 10,500 মুসল্লির ভ্রমণ নিয়ে অনিশ্চয়তায় উপদেষ্টা। এই ছিল মধ্যরাতের খবরে।
এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।